প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু হচ্ছে বিনোদন টিভির বিজ্ঞান সাময়িকী। আমরা এই বিজ্ঞান সাময়িকীতে চেষ্টা করব বিজ্ঞান এবং প্রযুক্তির সাম্প্রতিক আবিষ্কারগুলোকে তুলে আনা। আজ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উড়ে গেল মঙ্গলযান ফিনিক্স। পৃথিবী থেকে মঙ্গলের বুকে এটা ৩৭তম অভিযান। আরো অবাক ব্যাপার হলো, এই ৩৭টি অভিযানের মধ্যে মোটে ৫টি অভিযান এখনো পর্যন্ত সফল হয়েছে। মঙ্গলের বুকে মানুষের প্রথম সফল অভিযান মেরিনার 4, যা ১৯৬৪ সালে প্রায় ৫টি মঙ্গল অভিযান ব্যর্থ হওয়ার পর সফল হয়েছিল। এরপরে এসেছে ভাইকিং 1 এবং 2, মার্স পাথফাইন্ডার। মার্স পাথফাইন্ডারের কথা আমরা সবাই জানি, কারণ এই পাথফাইন্ডারের পাঠানো ছবি থেকেই আমরা মঙ্গলকে চিনেছি একদম নিজেদের পল্লীগ্রাম হিসাবে। পাথফাইন্ডারের সোজনার রোভার নামে যে রোভারটা মঙ্গল পৃষ্ঠ থেকে ক্রমাগত ফটো পাঠিয়ে গেছে, সেগুলো আমরা দেখেছি ১ দশক আগে, এবং তখনই আমরা প্রথম জেনেছিলাম মঙ্গলের উত্তর এবং দক্ষিণ মেরুতে প্রচুর বরফ জমে আছে। এরপর মঙ্গল গ্রহে পাঠানো হয় মার্স ক্লাইমেট অরবিটার, মঙ্গলের আবহাওয়াকে মূলত পর্যালোচনা করতে, কিন্তু সেই অভিযান সফল হয়নি। এরপর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মার্স এক্সপ্রেস পাঠানো হয় মঙ্গলের আবহাওয়াকে আরো বিশদভাবে জানবার জন্য, সেটা ২০০৩ সাল, এবং মার্স এক্সপ্রেস এখনো মঙ্গলের দিকে প্রায় মঙ্গলকে কেন্দ্র করে একটা উপগ্রহের মতো, কৃত্রিম উপগ্রহের মতো ঘুরে চলে, এবং মার্স এক্সপ্রেস হচ্ছে মঙ্গলের প্রথম কৃত্রিম উপগ্রহ যা পৃথিবী থেকে প্রেরিত। যাই হোক, এই মহাকাশযান ফিনিক্স যদিও আজকে ফ্লোরিডা থেকে উড়ে গেল, মঙ্গলের বুকে পৌঁছাতে এর সময় লাগবে ১০ মাস, অর্থাৎ কিনা আগামী বছর ২০০৮ সালের মে মাসে মঙ্গল পৃষ্ঠে পৌঁছাবে ফিনিক্স। এবার এই অভিযানের বিশেষত্ব হচ্ছে মঙ্গল পৃষ্ঠে ফিনিক্স পৌঁছাবে একদম মঙ্গলের উত্তর মেরুতে, কেননা সেখানেই বরফ আছে, আর বরফ আছে মানেই সেখানে থাকতে পারে প্রাণের সম্ভাবনা। হলেই বা তা আদিমতম আণবিক প্রাণ, তবুও যদিও সেই আণবিক জটিল অনুসন্ধান পাওয়া যায় মঙ্গলের উত্তর বা দক্ষিণ মেরুতে, সেটাও হবে বিবর্তন তত্ত্বের পক্ষে এক বিশাল বিজয়কেতন। এই জৈবিক অণু অন্য গ্রহ থেকে বার করা কিন্তু খুব কঠিন কাজ, কারণ আমরা যে বায়োপ্রোব নিয়ে যাই পৃথিবী থেকে মঙ্গলের পৃষ্ঠে, সেই বায়োপ্রোবটাকে যদি খুব ভালোভাবে স্টেরিলাইজ করা না যায় এবং তাকে যদি খুব ভালোভাবে আটকে রাখা না যায়, কোনো না কোনোভাবে সেই প্রোবের গায়ে ব্যাকটেরিয়া বা ভাইরাস সামান্যতম হলেও তৈরি হতে পারে। সেই জন্য এইবার এই ফিনিক্স অভিযানে যে বায়োপ্রোব দিয়ে অর্গানিক মলিকিউল বা আমাদের জৈবিক অণুগুলোকে প্রোব করা হবে, সেই প্রোবটাকে খুব ভালো করে স্পেশাল টেকনিকে স্টেরিলাইজ করা হয়েছে, এবং শুধু তাই নয়, এই স্টেরিলাইজেশন যাতে মেনটেন করা যায় তার জন্য একে একটা বিশেষ এনভায়রনমেন্টাল প্রোটেকশন দিয়ে মঙ্গলের বুকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করব আগামী বছর মে মাসে ফিনিক্স অভিযান থেকে মঙ্গল গ্রহ সম্বন্ধে আরো অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পারব। মঙ্গলের পাথফাইন্ডার যেমন এক অচেনা মঙ্গলকে পৃথিবীবাসীকে জানিয়েছিল, আশা করা যায় ফিনিক্সও সেই অচেনা মঙ্গলের খবর আমাদের কাছে পৌঁছে দেবে। এবার আসুন প্রযুক্তির খবরে। উইকিপিডিয়া। আজকে উইকিপিডিয়া ছাড়া গবেষক, বিজ্ঞানী, খেলোয়াড়, আপনি, আমি সবাই অচল।
কিছু জানতে গেলে প্রথমেই আমরা খোঁজ করি ওয়াইকিপিডিয়া। ওয়াইকিপিডিয়ার ফাউন্ডার জিমি ওয়েলস জানিয়েছেন তিনি শুধু ওয়াইকিপিডিয়া নিয়ে সন্তুষ্ট নন, তিনি গুগলের প্রতিদ্বন্দ্বী হতে চান। তাই ঠিক করেছেন যে তিনি এক ওপেন সোর্স সফটওয়্যার তৈরি করবেন। না, ওপেন সোর্স সফটওয়্যার মানেটা কি? যেমন ধরুন গুগলের এই যে সার্চ ইঞ্জিন, এর পেছনে যে অ্যালগরিদম, এর পেছনে যে সফটওয়্যার, সেটা একমাত্র গুগলের বিজ্ঞানী ইঞ্জিনিয়াররাই তৈরি করতে পারে এবং গুগল তার থেকে লাভ করে। ওপেন সোর্স সফটওয়্যারটা কিছুটা সোশ্যালিস্ট, অর্থাৎ আমাদের টেকনোলজিস্টদের মধ্যে যারা একটু সোশ্যালিস্ট মনোভাব সম্পন্ন, যারা মনে করেন যে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে তার সব কিছু পৃথিবীর সমস্ত লোকের ভোগ্য হওয়া উচিত, তারা বলছেন না, আমরা এই ধরনের সফটওয়্যার ফ্রিতে ডেভেলপ করব, আমরা সবাই মিলে করব এবং পৃথিবীর সবাই মিলে ভোগ করব, যেটা ওয়াইকিপিডিয়ারও মূল মন্ত্র। ওয়াইকিপিডিয়া এই মুহূর্তে যদি ব্যবসায় যায়, তারাও গুগলের মতো $1 বিলিয়ন রোজগার করতে পারে। কিন্তু ওয়াইকিপিডিয়ার ফাউন্ডার জিমি ওয়েলস হচ্ছেন এই প্রযুক্তিকুলের মধ্যে অন্যতম বামপন্থী চিন্তাধারার ধারক এবং বাহক, এবং তার বক্তব্য হচ্ছে মানুষের তৈরি করা যে কোনো সৃষ্টি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এই জন্য গুগলকে প্রতিযোগিতা থেকে সরানোর জন্য তার আবিষ্কার হবে, তিনি যে নাম দেবেন তার নামটা তিনি দিয়েছেন গ্র্যাপ, এবং এই গ্র্যাপ প্রজেক্টে কাজ করবেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, এবং তারা তার জন্য কিছু অনুদান নেবেন না, অর্থাৎ তারা তাদের ফ্রি টাইমে এই নতুন সার্চ ইঞ্জিন গড়ে তুলবেন। যদিও বেশ কিছু প্রযুক্তিবিদ জানিয়েছেন এইভাবে আদৌ সার্চ ইঞ্জিন গড়ে তোলা যায় কিনা সে ব্যাপারে তাদের সন্দেহ আছে। তবে ব্যাপারটা যাই হোক না কেন, ওপেন সোর্স সফটওয়্যার কিন্তু এখন খুবই জনপ্রিয়, এবং দেখা যাচ্ছে যারা বামপন্থী মনোভাব সম্পন্ন প্রযুক্তিবিদ তারা এই বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, এবং তারা দেখিয়েছেন যে কোনোভাবে কোনো কর্পোরেটের উপর নির্ভর না করেও কি করে সমস্ত সমভাবাসম্পন্ন ইঞ্জিনিয়াররা একসাথে এসে এই ধরনের ফ্রি সফটওয়্যার তৈরি করতে পারেন যা পৃথিবীর সকল মানুষ সমানভাবে ব্যবহার করতে পারে। সেপ্টেম্বর মাস থেকে ইউটিউবে পাইরেটেড ভিডিও তোলা বোধহয় আর সম্ভব হবে না। ইউটিউব এই মুহূর্তে প্রায় 30টা মামলা লড়ছে, এবং আমার ধারণা এই মুহূর্তে মামলার সংখ্যা হয়তো 100 ছাড়িয়ে গেছে। ইউটিউব খুঁজলেই দেখা যাবে হাজার হাজার কপিরাইট ভায়োলেশন। এর মধ্যে সবচেয়ে বড় ভায়োলেশনটা হয়েছে ভায়াকমের বিরুদ্ধে। ভায়াকম এমটিভির মালিক, এবং তারা ইউটিউবের বিরুদ্ধে $1 বিলিয়ন মামলা ঠুকেছিল। দাবি ভায়াকমের প্রায় 1.5 মিলিয়ন ভিডিও ইউটিউবে পাওয়া গেছে যার কপিরাইট ভায়াকমের। গুগল কোর্টে জানিয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছে এই ধরনের সফটওয়্যার বার করার জন্য যা অনায়াসেই কপিরাইট ভিডিওকে চিহ্নিত করতে পারবে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা বাজে দাবি, এটা করা কখনোই সম্ভব নয়। তবে গুগল জানাচ্ছে যে মিডিয়া কোম্পানিগুলো যদি তাদের সাথে কাজ করতে আগ্রহী হয়, তারা এই ধরনের প্রযুক্তি সেপ্টেম্বর মাসের মধ্যেই এনে দেবেন। কিন্তু সমস্যা হচ্ছে মিডিয়াকে এখন অত্যন্ত বাজেভাবে চটিয়ে দিয়েছে গুগল। মিডিয়া কোনোভাবেই চায় না যে গুগল বা ইউটিউব বাজারে টিকে থাকুক। সুতরাং আমরা দেখব কিভাবে গুগল তথা ইউটিউব তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আমেরিকান সংবাদপত্রের জন্য এটা মোটেও ভালো সময় নয়। নিউ ইয়র্ক টাইমস এবং এলএ টাইমসের রেভিনিউ অর্থাৎ কিনা ইনকাম ক্রমশ কমে যাচ্ছে, কারণ সমস্ত বিজ্ঞাপন আস্তে আস্তে ইন্টারনেটে চলে আসছে। ইন্টারনেট বিশেষজ্ঞ তথা মিডিয়া অ্যানালিস্ট মাইক সিম্পটম জানিয়েছেন যে রিয়েল এস্টেট তথা বিভিন্ন ধরনের ক্লাসিফাইড অ্যাড যা কিনা নিউজ পেপারে বাঁধা ধরা ছিল, সেটা এখন সম্পূর্ণ অনলাইনে চলে এসছে, এবং যার জন্য আমেরিকার ছোট ছোট অনেক নিউজ পেপার মৃত্যুর সম্মুখীন। বলা যায় প্রায় 57টি নিউজ পেপার গত 3 বছরে আমেরিকা থেকে হারিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বা এলএ টাইমস কি হবে? সিম্পসন জানাচ্ছেন তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো নয়, কারণ গত 5 বছরের মধ্যে প্রায় 70% বিজ্ঞাপন অনলাইন তথা ইন্টারনেটে চলে যাবে। এটা দেখা গেছে যে ইন্টারনেটে বিজ্ঞাপন দর্শকদের কাছে তথা পাঠকদের কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে
সার্চ ইঞ্জিনের মাধ্যমে। কারণ এখন যা কিছু খোঁজার দরকার হলে আমরা গুগল সার্চ দিয়ে বার করি সেই দ্রব্যটি কোথা থেকে পাওয়া যাবে। সুতরাং যারা সংবাদপত্র তথা সাংবাদিকতার সাথে জড়িয়ে আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু আমেরিকাতে মোটেও ভালো নয়। আর আজ যা আমেরিকায় হচ্ছে কাল কিন্তু আমাদের দেশেও হবে। আজ এই পর্যন্তই। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।